কেন্দ্রীয় সরকার ভারতের সংবিধান মেনে সবাইকে নিয়ে চলার জন্য যে সংবিধান বারবার করে বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেইটাকে লঙ্ঘন করছেন। যে সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রী তার সরকার বানিয়েছিলেন, সেই সংবিধানকে আস্তে আস্তে লঙ্ঘন করছে। সংবিধানের যে স্পিরিট অফ কনস্টিটিউশন, সেই স্পিরিট অফ কনস্টিটিউশন যেটা তারা লঙ্ঘন করছে, আমরা যেটা বলেছিলাম সার্বভৌমত্ব এবং সেকুলার কান্ট্রি, সেইটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছেন। আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, আমাদের কাছে সব ধর্মের মানুষ, তাদের ধর্ম আচরণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক সেইভাবে আমাদের নিজেদের ধর্ম আচরণ, আমাদের নিজেদের নামাজ রোজা, আমাদের নিজেদের মসজিদ রক্ষা করা, আমাদের নিজেদের দরগা রক্ষা করা, মাদ্রাসা রক্ষা করা, এটাও আমাদের কাছে কর্তব্য। এবং এইটাকে প্রথম দিন থেকে লঙ্ঘন করছে বিজেপি। যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে ভাঙা হলো। তার পরবর্তীকালে যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিল, আমাদের মুসলিম সমাজ মেনে নিল যে ঠিক আছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কিন্তু আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা সেকুলার, তারা আশঙ্কিত হয়ে গেলাম যখন দেখলাম সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রাজ্যসভার মেম্বার হলেন, আরেকজন তার প্যানেল জাস্টিস তিনি একটা গভর্নর হয়ে গেলেন। এইভাবে তাদের যখন আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হলো রিটায়ারমেন্টের পরে, নিশ্চিতভাবে আমরা আশঙ্কিত হয়ে গেলাম যে সত্যিকারের কি জাস্টিস হয়েছিল, সত্যিকারের কি বাবরি মসজিদ ভাঙার পরে আমাদের যে আশঙ্কা ছিল সেটা হয়েছে। তবুও সর্বোচ্চ আদালত বলেছে আমরা ভারতীয়, এবং সর্বোচ্চ আদালত আমাদের কাছে অত্যন্ত পবিত্র, আমরা সেটা মেনে নিলাম। তারপরে দেখলাম একটার পর একটা উস্কানি, কখনো হেমপাপি মসজিদ, কখনো সম্বল মসজিদ, এরা সবাই সেখানে কোথাও বলা হচ্ছে শিব মন্দির ছিল, কখন না বাবর যখন এসছিল তখন, কখনো বলা হচ্ছে যে এখানে অন্য মন্দির ছিল যখন বাবর এসছিল। কেন? তখন ভারতবর্ষে এত জায়গা ছিল, হঠাৎ সেই শিব মন্দির ভেঙে সেখানেই মসজিদ হলো। এটা কেন হবে? শিব মন্দিরের জায়গা থাকবে, এত জায়গা তো তখন খালি ছিল। তখন তো যখন বাবর এসেছিল তখন বোধহয় 10 কোটিও পপুলেশন ছিল না। তাহলে এত জায়গা ছিল, সেখানে না করে মন্দিরের মধ্যেই করতে হলো। এইটা বিশ্বাসযোগ্য নয়। এটা শুধু হচ্ছে কমিউনাল ফ্লেয়ার আপ করার জন্য, ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের ঐক্য, সেই ঐক্যটাকে নষ্ট করার একটা পরিকল্পনা এখানে করছে এই বিজেপি এবং বিজেপি সরকার। তারা এই পরিকল্পনা করছে। কেন কেন বিভিন্ন জায়গায় একটা মানুষ কি খাবে, একটা মানুষ কি পড়বে, উত্তরপ্রদেশে বা মধ্যপ্রদেশে বা বিভিন্ন জায়গায় কেন তাকে জবাবদিহি করতে হবে যে কি খাবে? শুধু খাবে নয়, যদি বাড়িতে চিকেন থাকে তাও সংখ্যালঘু হবার দোষে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে। কেন মানবাধিকার লঙ্ঘন হবে এই সরকারের সময়? কেন মানবাধিকার লঙ্ঘন হবে? আমরা ভারতীয় নই? আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করিনি? আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি, যেটা বারবার করে বলি, আজকে আবার বলছি। হ্যাঁ, একজন হিন্দু ভাই, সেও এই মাটিতে জন্মেছে, আমরা মুসলমান এই মাটিতে জন্মেছি। এই মাটিতে জন্মাবার পরে এই দেশের আনাজ খেয়ে দুজনে বড় হয়েছি। সেদিন যেদিন সেই হিন্দু ভাই মারা যাবে, তার চিতাভস্ম এই গঙ্গায় বিলীন হয়ে যাবে। আর যেদিন আমি মারা যাব, সেই দিন
এই ভারতবর্ষের 6 ফিট মাটিতে আমার কবর হবে, আমার দেহ এই ভারতবর্ষের মাটিতে বিলীন হয়ে যাবে, আমি ভারতীয় নই। তাহলে কেন এই অবিচার প্রত্যেকটা মোমেন্টে? why I have to explain? কেন আমি বারবার করে জবাব দিতে হবে? কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয়? কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান, যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান? আমাকে কেন প্রমাণ করতে হবে? I feel insulted. আমাদের সম্মানহানি হয় যখন প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হয়, তখন নিশ্চিতভাবে সম্মানহানি হয়। আজকে প্রত্যেকটা ব্যাপারে শুধু ইস্কানি। হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। কল্যাণ যেটা বলে গেল ঠিক, যে আমরা যারা সংখ্যাগুরু, যে দেশের যে সংখ্যাগুরু সংখ্যালঘু তার ছোট ভাই, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের, ওখানে মুসলমানদের। সেটা যদি না করে থাকে অন্যায় করছে। কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে, আজকে ওইখানে থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমিউনাল ফিলিংস তৈরি করবেন না। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বেগ। আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি, ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে, ডাইরেক্টর খুন হয়েছে, ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরাও খুন হয়েছে। এই সরকারের এখন যে সরকার, সে তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে, কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত। কিন্তু তার মানে আমাদের কমিউনাল হয়ে যেতে হবে, আমাদের সুড়সুড়ি দিতে হবে, আমাদের ডিভাইড এন্ড রুল করতে হবে না। আমাদের কনস্টিটিউশন তা বলে না। আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, এই কনস্টিটিউশনের শপথ নিয়ে আপনারা গেছিলেন, আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন, আপনাদের প্রপোজাল রিজেক্ট হয়েছে। নো, দিস ইজ এ সেকুলার কান্ট্রি, এটা ধর্মনিরপেক্ষ দেশ, এবং সেই ধর্মনিরপেক্ষতা রক্ষা করা এটা আমাদের কাছে সম্মান, আমাদের কাছে দায়িত্ব। সেন্ট্রাল গভর্নমেন্টের সেই দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য, সব ব্যাপারে এখন ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপল, অফ দ্য পিপল নয়, এখন হয়ে গেছে ফর দ্য পাওয়ার, টু দ্য পাওয়ার, অফ দ্য পাওয়ার। অর্থাৎ বিজেপিকে পাওয়ার রাখার জন্য হিন্দু মুসলমান ভাগ করো। এটা শুধু মুসলমানদের দায়িত্ব নয়, আমরা যারা বাংলার মানুষ, এই ডেভিডের মতন মানুষ, জয়প্রকাশ দার মতন মানুষ, তাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, যারা সেকুলার রেলিংস আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষতার রক্ষা করা, এটা আমাদের কাছে কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আপনারা ভাবেন আমাদের ভয় দেখিয়ে দেবেন, আপনারা ভাবেন আমরা ভয় পেয়ে যাব, কিন্তু আমরা বলি আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করব না, ভয় করব না। হ্যাঁ, আপনারা বেলডাঙ্গায় ভড়কেছেন, বেলডাঙ্গায় কয়েকটা পুজো হচ্ছে, কোনো আপত্তি নেই, কিন্তু তার মধ্যে উস্কানি কেন? আর সেইটাতে দেখে যারা গেছেন হই হই করে, তারা অন্যায় করেছেন। তার কারণ ভাই একটা জিনিস বুঝে রাখবেন, বিজেপি মুসলমানকে মারবে না। মুসলমানকে দিয়ে হিন্দু ভাইকে মার খাওয়ালে ওদের যে পেছনের যে অভিসন্ধি সেইটা পূরণ হবে। আপনাদের ভোরকে তারা চায় যে কমিউনাল ডিভিশন, এইটাতে দাঙ্গা করতে, সেই দাঙ্গার থেকে আমাদের বিরত থাকতে হবে।
দাঙ্গা থেকে আমাদের বিরত থাকতে হবে। যারা দাঙ্গা করবেন তারা বিজেপিকে সাহায্য করবেন, যারা দাঙ্গা করছেন তারা বিজেপির চালে পা দিচ্ছেন। দাঙ্গা মানবিকতার সবথেকে ঘৃণ্য, এবং আমাদের ইসলামও বারবার নিরীহ মানুষের উপর অত্যাচারের করেছে। আমরা সব সময় বলি সাবার, অর্থাৎ আমাদের মধ্যে যত বেশি সাবার হবে, ইসলাম আমাদের শিখিয়েছে সাবার, এই সাবার আমাদের ধৈর্য ধরতে হবে। হঠাৎ কাগে কান নিয়ে গেল আর সবাই দৌড়লাম না, আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে যে আমাদের ওপরে আল্লাহ আছে। আল্লাহ কে ঘর মে দের হ্যায় মগর আন্ধের নেই। হ্যাঁ, আমাদের সেন্টিমেন্ট আছে। আমাদের যদি আগের সরকার থাকতো এখনই প্যালেস্টাইন নিয়ে কথা হতো, কিন্তু এই সরকার প্যালেস্টাইন নিয়ে কথা বলবে না, ইসরায়েলের পক্ষে থাকবে, আমরা জানি। কিন্তু আমরা অপেক্ষা করব যে মানুষ, আমরা ধর্ম নিরপেক্ষতার দিকে এগোবো এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই বলবো, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় ববি হাকিম মহাশয়কে। আপনারা একটু আর থামবেন, বৃষ্টি আসছে যাচ্ছে, কিছু করার নেই। সকাল থেকে বৃষ্টি আছে, তার মধ্যেও যে সভা সবল হয়েছে। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের রাজ্যের আরেকজন অত্যন্ত সফল এবং মন্ত্রী এবং আমাদের লিডার সম্মানীয় জাভেদ খান মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাই সঞ্চালক এবং উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি মুশারফকে। উপস্থিত আছেন এই মঞ্চে, একটু আগেই বক্তব্য রেখেছেন মহানাগরিক এবং আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ফিরহাদ হাকিম আছেন, আমাদের ইমরান সাহেব আছেন, আমার কলিগ মন্ত্রীরা আছেন, বিধায়করা আছেন এবং আপনারা সবাই। অনেকক্ষণ থেকে মিটিং চলছে, বৃষ্টি আসে, বৃষ্টি হতে গেলে আমাদের নেত্রী বলে আমরা সফল হই এবং সেই আন্দোলনটা আরো বড় হবে, এটাই আমরা বিশ্বাস করি। আমি দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আজকে কল্যাণদা খুব সুন্দর সুন্দর বক্তব্যের মধ্যে সে কথাগুলো বললো, আইনের কথা বললো। আমরা যারা জনপ্রতিনিধি এবং ভারতবর্ষের যারা নাগরিক আছি, আমরা এই সংবিধানকে মানি এবং সংবিধান আমাদের কোন দিকে নিয়ে যাবে এবং সংবিধান যেটা আছে তার উপরেই আমরা ক্রমশে চলি। আজকে যারা শপথ নেয় সংবিধানের উপরে, সেই আমি হই, আপনি হোক, নরেন্দ্র মোদী হোক, যারাই নেয়, তারা কিন্তু সংবিধানকে উল্লঙ্ঘন কেন করে, সেই প্রশ্নটা আমার থাকবে এবং আজকে সেই বিজেপির কাছে থাকবে। আজকে সংবিধানের যে আর্টিকেলগুলো আছে, কল্যাণদা বলেছেন, আমি বলছি আর্টিকেল 14-এ ইকুয়ালিটির কথা বলা আছে, তাহলে আজকে এই বৈষম্য কেন, আজকে এই ডিসক্রিমিনেশনটা কেন? আর্টিকেল 15 বলছে আপনি ডিসক্রিমিনেট করতে পারবেন না। আপনারা যারা আছেন এসেছেন এবং আজকে একটু আগেই বলা হয়েছিল কি আমরাও যারা কৃষকরা আন্দোলন করেছিল যেরকম, সেই আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে। আমি একটা জিনিস দেখছি, আজকে বক্তব্য শেষ হয়নি, তার আগেই আস্তে আস্তে সব আপনারা চলে যাবেন, তাহলে আপনার ভবিষ্যৎটা কি হবে? আপনি আন্দোলন করতে পারবেন কি পারবেন না, সেটাই বড় প্রশ্ন উঠছে আজকে। আজকে আপনাদের মধ্যে সে ধৈর্যটা নেই, সবর। ববি বলেছে সবর, সে সবরটা কোথায়? আজকে কল্যাণ দা বলেছে, খুব সুন্দরভাবে বলেছে, জয়প্রকাশ দা আছেন এখানে, করিম চৌধুরী সাহেব আছেন, খালিদুর রহমান সাহেব আছেন, আলোক আছে, আমাদের গায়সুদ্দিন আছে, আমাদের
আহমদ হাসান ইমরান সাহেব আছেন, আপনারা সবাই আছেন, ইয়াসমিন আছে, রব্বানি সাহেব আছেন। তো যে কথাটা আমি বলছিলাম, ধৈর্যটা না রাখতে গেলে আপনি এরকমই রোজ একটা করে আইন আসবে, আর আপনি এই আইনের যে কিরম আছে সুযোগটা যারা নেবে, যারা শপথ নেয় সংবিধানের উপরে, তারা সংবিধান বিরোধী কাজ করে। আমি সেই আইনজীবী কল্যাণ দাকেও বলবো যখন দেখা হবে যে আজকে সুপ্রিম কোর্ট নীরব কেন, কেন নীরব আছে সুপ্রিম কোর্ট, সেই প্রশ্নটা উঠছে। কেন? আপনার যে সংবিধানে যে অধিকার দেওয়া আছে, আর্টিকেল 14 হোক, 15 হোক, 25 হোক, 26 হোক, 30 হোক আর্টিকেল, সেই জায়গায় আজকে আমরা দেখছি সব উল্লঙ্ঘন করা হচ্ছে। শুধু মুসলমান হতে গেলে তাদের সঙ্গে এই ব্যবহারটা করতে হবে। আজকে ববি খুব সুন্দরভাবে বলেছে, আজকে যারা সংখ্যাগুরু বন্ধুরা আছেন তাদের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে, আমরা দেখেছি সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু যারা সংখ্যাগুরু লোক আছেন, এখনো ভালো লোক আছেন। আমরা দেখেছিলাম গুজরাটের দাঙ্গালিয়ে তিস্তা সেটেলবাদকে দেখেছিলাম, সে কিন্তু সংখ্যা যারা সংখ্যাগুরুর হয়ে যারা সে বিলকিস বানোর জন্য যে কেসটা লড়েছিলেন, আজকে তাকে আমরা সাধুবাদ জানাই। সেরকমই এখানে দাঁড়িয়ে বলি, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা আমরা মেনে নিতে পারি না। যারা আমরা সংখ্যা লোকের যারা মাইনরিটি আছে তারা মেনে নিতে পারি না। কেন? আজকে আমরা জানি আমাদের বেদনাটা কি হয়, কি কষ্ট হয়। আজকে যেখানে ওরা যারা সংখ্যালঘুরা আছেন তাদের সঙ্গে যা হচ্ছে, সেই বেদনাটা আমাদের সঙ্গে হয়ে গেছে, আমরা ফিল করছি, আমরা তাদের সঙ্গে আছি, আমরা তাদের সঙ্গে থাকি। আর একটা জিনিস বলে যাই আপনাদের অভিজ্ঞতা নলেজের জন্য, আজকে মসজিদ কিন্তু কার জায়গা কোনো জায়গা দখল করে হয় না, এটা মনে রাখতে হবে। এই যে কেন্দ্রীয় সরকার বলছে অন্যর জায়গার উপরে ওয়াকআপ করে দিতে গেলে ওয়াকআপ হয়ে যাচ্ছে এবং তাকে সংশোধন করবে। আমি কেন্দ্রীয় সরকারের কিরম আছে প্রধানমন্ত্রী কতদূর পড়েছেন আপনারা জানেন ভালো করে, সে সংবিধান বুঝবেন কিরকম, যার কিরম আছে পড়াশোনাই নেই, যে পড়াশোনাই করেননি সে সংবিধান জানবে কিরকম। আর যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি তো কিন্তু আজকে সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা কিরম আছে ওয়ার্ল্ডের মানুষ জানে কি আজকে তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে। তাদের সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, কিন্তু এইটা বলবো মনে রাখবেন যারা বাবরি মসজিদ ভেঙেছিল তারা নির্মূল হয়ে গেল সারা ভারতবর্ষের মধ্যে, সেই পার্টিটা শেষ হয়ে গেল। আর আপনারা যদি ভাবেন কি ভারতবর্ষের মধ্যে আপনারাই থাকবেন, অন্য কাউকে থাকতে দেখবেন না, অন্য কাউর কিরম আছে প্রপার্টি আপনারা রাখতে দেবেন না, তাহলে আজকে এইখান দিয়ে আমরা বলে যাচ্ছি কি আমরা সংখ্যালঘু হতে পারি, কিন্তু আপনাদের ভবিষ্যৎ আমাদের দিকে খারাপ হবে, আপনারা নির্মূল হয়ে যাবেন, এটা পরিষ্কার বলে দিতে। আর যে কথাটা সংবিধানের কথা উঠছে, তাহলে সংবিধানের আমি সুপ্রিম কোর্টকে বলবো নীরব কেন, তারা কেন সুমোটো কেস করছে না? অনেক ব্যাপারে তো সুমোটো কেস হচ্ছে। আজকে ফান্ডামেন্টাল কিংবা যে আর্টিকেল যে বেসিক যে আছে সংবিধানে তাকে উল্লঙ্ঘন করা হচ্ছে, তাকে মানা হচ্ছে না। সে বিজেপি হোক সে অন্য পার্টি হোক, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন? আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আমাদের সেদিন কিরম আছে কনস্টিটিউশন ডে হয়েছিল, কিরম আছে অ্যাসেম্বলির মধ্যে পালন হয়েছিল, তিনি ভাষণের মধ্যে বলেছিলেন কি মুসলমানদের জায়গা কেড়ে নেওয়ার সেই পরিকল্পনা যেটা করছে বিজেপি, তাকে আমি সফল হতে দেবো না। আমি তাকে ধন্যবাদ জানাবো। সব সময় তিনি কিন্তু ন্যায় যে দিকে আছে তার পাশে, ন্যায়ের যে দিকে থাকে তার পাশে উনি থাকেন, অন্যায় যারা করে তার বিরুদ্ধে থাকেন। এবং যারা কনস্টিটিউশন ডে মানিয়েছে তারা কনস্টিটিউশন মানে না। আজকে এইটাই হচ্ছে ভারতবর্ষের দুর্ভাগ্য, এবং এইটাই আজকে আমরা মেনে নিতে পারছি না। আমরা বলি কি আজকে একটা জিনিস মনে রাখবেন, সেটা এটা বাংলাদেশও না, এটা ইউপিও না, এটা বিহারও না, এটা ওয়েস্ট বেঙ্গল আছে, পশ্চিমবঙ্গ আছে। এইখানে কিন্তু সংখ্যালঘুরা খুব
বেশি আপনারা জেনে রাখবেন ইউনাইটেড আছে। আমরা এই লড়াইটা যেটা ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ হচ্ছে, এই লড়াইটা ওয়াকফ বিল যেটা যাতে কনস্টিটিউশনে যে কথাগুলো আছে মেনে হয়, তাহলে আমরা আপনাদের সঙ্গে আছি। যদি না হয় আমরা আপনাদের বিরোধিতা করব এবং লড়াইটা চলতে থাকবে। আমি এই বলে প্রত্যেকটা যারা সংখ্যালঘু ধর্মের মানুষ আছেন, আজকে শুধু আমরা মুসলিমরা সংখ্যালঘু না, খ্রিশ্চানরা আছে, বুদ্ধিস্টরা আছে, জৈনরা আছে, আজকে আমাদের সঙ্গে হবে, কালকে আপনাদের সঙ্গে হবে। মনে রাখবেন এই লড়াইটা মিলে জুলে আমাদের লড়তে হবে। একসঙ্গে আমরা লড়তে গেলে এগিয়ে যাব, আর না লড়তে গেলে আর সেই কি নাম হচ্ছে বাংলাদেশে হোক কি অন্য জায়গা হোক যেরকম অবস্থা হচ্ছে সেই অবস্থা আমাদেরও হবে। এই বলে প্রত্যেককে আমি বলবো আসুন একসঙ্গে লড়াই লড়ার জন্য। আমাদের নেতৃত্ব যে আছে যে কথাটা বলেছে মানুষকে একসঙ্গে হয়ে আজকে তৃণমূলের ঝান্ডা তলায় আমরা সেই লড়াইটা আর জোরদার করব। এই বলে প্রত্যেককে আমার সম্মান নমস্কার আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জাভেদ দেখে। অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন এসএসটি পাবলিকের সবাইকে ধন্যবাদ ইউটিউব যারা চ্যানেল। ধন্যবাদ।